Welcome, guys, to our channel, Pashkor. This is our second podcast. I hope you all are doing well. আমার সাথে আছে আমার ফ্রেন্ড রুডিগার। কি অবস্থা রুডিগার? নট গুড ভাই, নট গুড। তোমার কি অবস্থা? হ্যাঁ, এই তো ভালো খারাপ সবকিছুরই মিশ্রণ বলা যায়। এর মানে ভালো থাকতো যদি মাদ্রিদ ম্যাচটা জিততো ম্যান সিটির সাথে, এবং আই উইশ। যেটা আশা করছিলাম যে জিতবো। বাট মানে গুড ব্যাড সব সাইডই তো আছে ফুটবলের। এইভাবে হারবে ওইটা আমি আশা করিনি। আর আজকে এটা নিয়ে কথা হবে যে মাদ্রিদ ম্যাচটা নিয়ে ম্যান সিটির সাথে, যে ভালো খারাপ কি কি দিক ছিল এই ম্যাচটা। তো তোর কাছে ম্যাচের ওভারভিউটা কি? কোন সাইড ভালো মনে হয়েছে আর কোনটা মনে হয়েছে যে ম্যাচে আরো ভালো করতে পারতো? প্রথমে যেটা বলবো, আমার কাছে আসলে গতকালকে যখন প্রথমে স্টার্টিং এলিভেনটা দেখি, তখনই আমার মনে হয়েছে যে আজকে খেলাটা খুবই ভালো খেলা হবে, কারণ স্টার্টিং এলিভেনটা খুবই প্রমিজিং এলিভেন ছিল। অ্যান্ড রিয়াল মাদ্রিদ কিন্তু খেলাটা খুব ভালোভাবে শুরু করছে। প্রথম 35 মিনিট খুবই ভালো প্রেস করছে, ইন্টেন্সিটি ছিল, মনে হচ্ছিল যে তারা আসলে হচ্ছে গিয়ে গেমটা জেতার জন্য নামছে মাঠে। বাট দেন রিয়াল মাদ্রিদ বিং রিয়াল মাদ্রিদ, মানে পরপর দুটো মিস্টেক, একটা হচ্ছে গিয়ে থিবো কোর্টোয়া থেকে, আরেকটা অ্যান্টোনিও রুডিগারের থেকে। অ্যান্ড তখনই আসলে রিয়াল মাদ্রিদ ম্যাচটা থেকে ছিটকায় যায়। অ্যান্ড আসলে পরবর্তীতে রিয়াল মাদ্রিদ বেশ কিছু সুযোগ পেয়েছে যেগুলো আসলে কাজে লাগাইতে পারে নাই। অ্যান্ড রেজাল্টটা আসলে তো আমরা আলটিমেটলি সবাই দেখলাম, আনাদার লস। অ্যান্ড সাবি আলonso এবং রিয়াল মাদ্রিদের এখন সামনে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। গতকালকের স্কোয়াডটা তো অনেকটা হচ্ছে অ্যানচেলত্তি যে স্কোয়াডটা থাকলে হয়তো খেলাই তো ওইরকম একটা জিনিস দেখা গেছে, যে রদ্রিগো রাইটে, ভিনিসিয়াস লেফটে, আর মাঝখানে হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে গঞ্জালো গার্সিয়া, তাই না? হ্যাঁ, এই স্টার্টিং ইলেভেনটা তো এমন না যে পরিকল্পিত ছিল আগে থেকে। এটা হচ্ছে গিয়ে বড় মূলত হচ্ছে গিয়ে ফোর্সড একটা স্টার্টিং ইলেভেন, কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো খেলোয়াড় ইনজুর্ড ছিল। কিলিয়ান এমবাপ্পে ছিল না, তো ওই কারণে আসলে গঞ্জালো গার্সিয়া স্টার্ট করছে, না হলে আই ডোন্ট থিঙ্ক গঞ্জালো গার্সিয়া স্টার্ট করতো গতকালকেও। বাট হ্যাঁ, আর্দা গুলার ছিল না, আর্দা গুলারের জায়গায় ড্যানি সেবাস ছিল। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রথম হাফে মিডফিল্ডটা বেশ সলিড ছিল, যেটা আসলে ওই বেলিংহাম আর আর্দা গুলার সাথে খেললে যেটা হয় সেটা ছিল না আর কি। বেশ ভালোই সলিড ছিল। আর গঞ্জালো গার্সিয়া মানে খেলছে, কিন্তু এটা তো আসলে আহামরি কোনো একটা ইম্প্যাক্ট দেখা যায় না। হ্যাঁ, প্রেস করছে, বাট ওই যে যে জিনিসটা আশা করছে যে হয়তো একটা গোল করবে বা ওই যে ওই রকম ভাবে বক্স ক্র্যাশ করবে, ওই রকম তো কিছু আসলে দেখা যায়নি। এবং খেলার মাঝে হয়তো অনেকে এরকম কমপ্লেইনও করছে যে গঞ্জালো গার্সিয়া কি আসলে খেলতেছে, ওর ইম্প্যাক্টটা কোন জায়গায় ছিল। আসলে গঞ্জালো গার্সিয়া থেকে পারফরমেন্স যেরকম আশা করার কথা ওইরকম উনি পারফর্ম করেননি। এটা বলার থেকে আসলে প্রথমে আমাদের হচ্ছে গিয়ে নিজেদেরকে বোঝা উচিত জিনিসটা, যে গঞ্জালো গার্সিয়া আসলে এই সিজনের সময় কতটুকু পাইছে। গঞ্জালো গার্সিয়াকে তুই হচ্ছে গিয়ে পুরো সিজন ধরে খেলাবি না। দেন হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পের ইনজুর হওয়ার কারণে হচ্ছে গিয়ে তুই ডিরেক্ট হচ্ছে গিয়ে ওকে ম্যানচেস্টার সিটির সাথে হচ্ছে স্টার্ট করাই দিবি। এন্ড তুই এক্সপেক্ট করবি যে হচ্ছে গঞ্জালো গার্সিয়া একটা ওয়ার্ল্ড ক্লাস পারফরমেন্স দিবে, গোল করবে, অ্যাসিস্ট করবে, প্রেস করবে। এটা তো আনএক্সপেক্টেড। মানে এটা তো আসলে হয় না, এটা আনএক্সেপ্টেবল, তাই না? এই ধরনের এক্সপেকটেশন আমাদেরই থাকা উচিত না ফ্যান হিসেবে। বাট আই থিঙ্ক গঞ্জালো গার্সিয়া ভালো খেলেছে। একদমই পারফেক্ট গেম ছিল এটা বলা যায় না, বাট মানে হয়তো আর একটু ভালো করলে করতে পারতো। সাবের ব্যাপারটাতে আসি, যে গনজালো গার্সিয়াকে সম্ভবত কত 66 মিনিটে তুলে দেওয়া হয় এবং তার বদলে হচ্ছে আর্দা গুলারকে শিফট করানো নামানো হয়। এন্ড ওইটা আমার কাছে সেন্স মেক করেনি, যে সেবায়োসকে তুলে বেলিংহামকে যদি সিএমএ নেওয়া যেত আর আর্দা গুলারকে অ্যাটাকিং মিডে, তাহলে তো আমার তো মনে হয় এটা এর চেয়ে বেশি লজিক্যাল ছিল, যেহেতু অলরেডি আর্দা গুলারের সাথে গনজালো গার্সিয়ার হয়তো ওইরকম কোন একটা কানেকশন ছিল, যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপে বেশ কয়েক ম্যাচে দেখা দেখা গিয়েছে অলরেডি। তো ওইটাই তো করতে পারতো সাবি, কিন্তু এটা তো করে নাই। আমার কাছে মনে হয় সাবি আলোনসো চেয়েছে মিডফিল্ডে আরেকটু হচ্ছে গিয়ে স্টেবিলিটি নিয়ে আসতে, কারণ তখন অলরেডি ম্যানচেস্টার সিটি হচ্ছে গিয়ে লো মিড ব্লকে হচ্ছে গিয়ে খেলা শুরু করছে, ডিফেন্ড করা শুরু করছে, কারণ তারা অলরেডি ম্যাচটাতে এগিয়ে ছিল। বাট আসলে গঞ্জালো গার্সিয়াকে মাঠ থেকে তুলে আর্দা গুলারকে মাঠে নিয়ে আসা, এটা আসলে আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে, কারণ এটা আসলে সেন্স মেক করে না, টু বি অনেস্ট। কারণ অলরেডি জুড বেলিংহাম মাঠে আছে। মানে সবচেয়ে ভালো হইতো যদি হচ্ছে গিয়ে আর্দা গুলার ড্যানি সেবাসের জায়গায় হচ্ছে গিয়ে আসতো,
তাহলে সেক্ষেত্রে আসলে ওই আর্দা গুলার বা ওই গঞ্জালো গার্সিয়ার মধ্যে যেই সিনার্জিটা আমরা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখছি ওইটা দেখতে পাইতাম, বাট সেটা আসলে হয় নাই। এন্ড সাবস্টিটিউশনটা আসলে খুবই স্ট্রেঞ্জ ছিল। এন্ড এই ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলা যায়, যে ডিফেন্স, মিড, অ্যাটাক। ডিফেন্সে রুডিগার যে এরকম একটা মানে শিশুসুলভ ভুল করবে এটা তো কেউ আশা করেনি, যে রুডিগার এত একজন সিনিয়র একটা প্লেয়ার এরকম ভুল কেমনে করে। মানে এটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় যে সবচেয়ে র্যান্ডম রিয়াল মাদ্রিদ জিনিসগুলোর মধ্যে একটা। যখন তুই এক্সপেক্ট করবি যে সবচেয়ে মানে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে তোর সবচেয়ে বড় বড় ফুটবলাররা ভালো পারফর্ম করার কথা, মানে আনফরচুনেটলি রিয়াল মাদ্রিদের জন্য ওই হচ্ছে গিয়ে দিনগুলোতে বা ওই ম্যাচগুলোতে হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো পারফর্মাররা হচ্ছে গিয়ে এই ধরনের মিস্টেক গুলো করে বসে। আর আরেকটা কথা অ্যান্টোনিও রুডিগারকে নিয়ে আমি বলতে চাই, মানে অ্যান্টোনিও রুডিগার কিন্তু এই ধরনের মিস্টেক গুলো প্রায় করে, এমন না যে এটা গতকালকে প্রথম করছে। জাস্ট বিকজ রিয়াল মাদ্রিদ ম্যাক্সিমাম ম্যাচগুলো রেজাল্ট বের করে আনতে পারে সেজন্য আসলে এই জিনিসগুলোকে আমরা ওভারলুক করে যাই, বাট আসলে এই মিস্টেকগুলো উনি প্রায় করে। এন্ড গতকালকে আসলে জিনিসটা খুবই খুবই মানে শিশু সুলভ ছিল, যেটা তুই মেনশন করলি। এন্ড মানে আমার কাছে মনে হচ্ছে যে যখন উনি আসলে ওই চ্যালেঞ্জটা করছে হাল্যান্ডের উপরে, তখনই আসলে রিয়াল মাদ্রিদ গেমটা থেকে মোটামুটি বের হয়ে গেছে। হ্যাঁ, রুডিগার পুলটা আরোহ, এটাই বলা যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে ইয়েস, আনফরচুনেটলি বাট সামহাট ট্রু। আর মিডে যে সেবায়োস খেললো, মানে সেবায়োসের তো সম্ভবত মূল দায়িত্বটা ছিল যে মানে মিডের টেম্পোটা কন্ট্রোল করা, মানে ওইটা কতটুকু সেবায়োস করতে পারছে। কারণ একটা সময় পরে দেখা গেছে যে সিটি মিড থেকেও খুব ভালো করে বল নিতে পারতেছিল রিয়ালের অ্যাটাক পর্যন্ত। তো এটা তো আসলে একটা নির্দিষ্ট সময় পরে কাজ করে নাই। মানে বেলিংহাম কেন সেন্টার মিডে এখন পর্যন্ত খেলতেছে না, বেলিংহাম কেন একটা মানে গোল হাংরি হয়ে গেছে, ওর মেইন রিজনটা ছিল না যে ও সেন্টার মিডে খেলবে। রিয়াল মাদ্রিদে ওকে আনার পিছনে তো রিজন ছিলই ওইটা মনে হয়। হ্যাঁ, মানে প্রথমে হচ্ছে গিয়ে তোকে আমি বলবো যে জিনিসটা খুবই আনফরচুনেট যে ড্যানি সেবায়সকে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদ তাদের মিডফিল্ড কন্ট্রোল করার জন্য হচ্ছে খেলাচ্ছে। মানে ড্যানি সেবায়স এখন মানে টপ 5 লিগের কোনো ভালো টিমে স্টার্ট করবে বলে আমার মনে হয় না, বাট স্টিল রিয়াল মাদ্রিদে হচ্ছে ড্যানি সেবায়সকে আমরা টেম্পো কন্ট্রোলার হিসাবে হচ্ছে গিয়ে মাঠে নামাই, এটা খুবই আনফরচুনেট। এন্ড দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে জুড বেলিংহাম। হ্যাঁ, জুড বেলিংহাম আসলে গতকালকে খুবই সলিড ছিল, বাট ফাইনাল থার্ডে ওর ডিসিশন মেকিং ছিল খুবই জঘন্য। মানে যে সুযোগটা উনি পেয়েছিল ওইটা আসলে ওনার ক্রস দেওয়া উচিত ছিল, বা হচ্ছে গিয়ে নিজে আরো একটু ভালো ফিনিশ চাইলে করতে পারতো। বাট হ্যাঁ, যখন আসলে জুড বেলিংহামের থেকে ওই অ্যাটাকিং থার্ডের পজিশন থেকে হচ্ছে গিয়ে আউটপুট আসলে পাওয়া যায় না ওইভাবে, তখন আসলে জুড বেলিংহাম ম্যাচে কি প্রোভাইড করতেছে ওইটা খুঁজে বের করা খুবই মুশকিল। সো আমার কাছে গতকালকে মনে হয়েছে যে জুড বেলিংহাম যদি নাম্বারের পজিশনে খেলতো তাহলে আসলে জুড বেলিংহামের থেকে আমরা আসলে আরো ভালো আউটপুট পাইতাম এন্ড গেম মিডটা আরো বেশি আমাদের কন্ট্রোলে থাকতো। যেহেতু ফিনিশিং এর কথা আসলো, ভিনিসিয়াসের কথা তো বলতেই হয়, যে ও মাই ভিনিসিয়াস গড, থেকে তো ও মাই গতকালকে গড। লোকজন আশা করছিল হয়েছে, যেহেতু এমবাপ্পে ছিল না, ভিনিসিয়াস হয়তো স্টেপ আপ করবেন। বাট মানে ভিনিসিয়াসের ফিনিশিং জঘন্য ছিল, এটাই বলা যায়। ফিনিশিং, ডিসিশন মেকিং, দেখা গিয়েছে যে একটা সময় রদ্রিগো মানে ফুল থ্রু বল পাওয়ার জন্য একদম রেডি ছিলেন, স্পেস ছিল, ভিনিসিয়াস ওই বলটা ঠিক মতো দিতেই পারে নাই। এটা সম্ভবত কি ম্যাথিয়াস নুনেস বা হচ্ছে ওরালি নাকি একজন ইন্টারসেপ্ট করে নিছিল। তো মানে ভিনিসিয়াসের ব্যাপারে কি মতামত? মানে গতকালকে মনে হয় সবচেয়ে ভালো সুযোগ ছিল ভিনিসিয়াস জুনিয়রদের জন্য, যে মানে রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকে, রিয়াল মাদ্রিদ অথরিটিকে এই জিনিসটা জানানো যে শুধুমাত্র কিলিয়ান এমবাপ্পেই না, ভিনিসিয়াস জুনিয়রও আসলে চাইলে এই টিমের মেইন ম্যান হইতে পারে। বাট যেটা আসলে ভিনিসিয়াস জুনিয়র খুবই বাজেভাবে ফেল করছে। এন্ড মানে ফিনিশিং গুলো নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না, এটা সবাই দেখছে। মানে তিনটা বড় বড় সুযোগ, একটা অন টার্গেটেই শট নিতে পারে নাই উনি। এন্ড হচ্ছে গিয়ে পাস গুলো খুবই হচ্ছে গিয়ে স্লাগিশ ছিল, খুবই মানে জঘন্য ছিল বলতে গেলে। ক্রস গুলোর আসলে কোনো মানে কোনো দিক নাই, পুরোপুরি একটা ক্রসেরও। মানে এই ধরনের ফুটবল নিয়ে ভিনিসিয়াস জুনিয়র হচ্ছে গিয়ে স্টিল মানে কিলিয়ান এমবাপ্পের সমান স্যালারি চায়, এটা খুবই আইরনিক। বাট হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের নাম্বার 7। সো হচ্ছে গিয়ে আমরা এখনো এক্সপেকটেশন রাখি ওর থেকে, বাট আই ডোন্ট নো এটা আসলে কতদিন ধরে রাখতে পারবো। এটা হচ্ছে কথা। ভিনিসিয়াস জুনিয়রকে আসলে খুব তাড়াতাড়ি নিজের মানে ওই 23-24 সালে যে ভিনিসিয়াস জুনিয়র ছিল, যে আসলে ইউরোপের সবগুলো বিগ টিমকে হচ্ছে গিয়ে নাস্তানাবুদ করতো এক ধরনের,
ওই ভিনিসিয়াস জুনিয়রটা আসলে খুব তাড়াতাড়ি দরকার রিয়াল মাদ্রিদের, এটা হচ্ছে প্রথম কথা। বাট আনফরচুনেটলি ও আসলে ওই জায়গা থেকে অনেক দূরে এখন। এই তো গেল হচ্ছে ম্যাচের যে খারাপ দিকগুলো গেল, ম্যাচ থেকে মানে ভালো দিকটা কি? মানে যদি আমার অপিনিয়ন বলি, আমার মনে হচ্ছে যে ম্যাচের খেলোয়াড়দের ওই ইন্টেন্সিটিটা ছিল এবং খেলোয়াড়দেরকে দেখে বোঝা যাচ্ছে যে এরা চায় আসলে জিততে। মানে ভিনিসিয়াস ফিনিশিং বাজে করুক, অ্যাটলিস্ট ওই এফোর্টটা দেখানোর দেখাইছে। এগ্রিড। তো এটা একটা পজিটিভ সাইড বলা যায় এই ম্যাচের। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের ইন্টেন্সিটি আসলেই নোটিসেবল ছিল। প্রত্যেকটা প্লেয়ারই আসলে তাদের জায়গা থেকে খুবই ভালো পারফর্ম করেছে। স্পেশালি আন্দ্রেয়া গ্যারেরাসের কথা তো বলতেই হয়। মানে আমার কাছে পার্সোনালি মনে হয় যে রিয়াল মাদ্রিদের সাইনিং অফ দ্য সিজন আন্দ্রেয়া গ্যারেরাস। মনস্টার পারফরম্যান্স ছিল আন্দ্রেয়া গ্যারেরাসের থেকে। এন্ড তারপর হচ্ছে গিয়ে রড্রিগোর কথা অবশ্যই বলতে হবে। মানে রড্রিগোর আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার সিটির জন্য সবচেয়ে বড় আর্চ নেমেসিস হচ্ছে রড্রিগো। এন্ড মানে রড্রিগো যতই সমস্যা থাকুক, বাট ম্যানচেস্টার সিটি ওগুলোর মধ্যে একটা না অবশ্যই। রড্রিগোর পারফরমেন্স কালকে খুবই ভালো ছিল। মনে হয় আমার কাছে মনে হয়েছে যে মাঠের সবচেয়ে ভালো খেলোয়াড় রড্রিগো ছিল। বাট এগেইন আই হোপ যে এই জায়গা থেকে রড্রিগো আসলে ডেকলাইনার হবে না, অ্যান্ড রড্রিগো আসলে রেগুলারলি পারফর্ম করা শুরু করবে। অ্যান্ড যেটা বললি, প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই আম, প্রশংসনীয় ছিল। অ্যান্ড আই হোপ যে এই ইন্টেন্সিটিটা সামনের খেলাগুলোতেও থাকবে রিয়াল মাদ্রিদের। কারণ শুধুমাত্র আমার কাছে মনে হয় যে ইন্টেন্সিটি না থাকার কারণেই আমরা অনেকগুলো ম্যাচে আসলে ভালো পারফর্ম করতে পারি নাই, and যেটা আসলে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু রদ্রিগো কি সুযোগ পাবে? এমবাপ্পে ব্যাক করলে আবার একই প্রবলেম তো হবেই। এবং আমার মানে জানা মতে রদ্রিগো অলরেডি সাবিকে জানিয়ে দিয়েছেন যে তিনি রাইট উইং এ খেলতে চান না, তার প্রিফার্ড পজিশন হচ্ছে লেফট উইং। তো তখন আবারও কি তিনি রাইট উইং এ শিফট হবেন? রড্রিগো আসলে গেম টাইম পাচ্ছে না, এটা একটা ভুল কথা আমার কাছে মনে হয়। কারণ রড্রিগো গেম টাইম অনেক পাচ্ছে। রড্রিগো গেমটা এত পাওয়া উচিত না, প্রথম কথা হচ্ছে এটা। বা রড্রিগোর ফর্ম অনুযায়ী অনেক সময় পাচ্ছে। অ্যান্ড রড্রিগো আসলে এখন এমন একটা পজিশনে আছে, রড্রিগোটা আসলে লেফট উইং হোক রাইট উইং হোক, রড্রিগোকে যেখানেই বলবে রড্রিগো আসলে ওখানেই খেলবে। কারণ রড্রিগোর আসলে ওই ধারাবাহিকভাবে পারফরমেন্সটা দরকার। সো আমার কাছে মনে হয় রড্রিগো এখনো সময় পাবে, অনেক সময় পাবে, অনেক গেম টাইমই পাবে। অ্যান্ড কিছু কিছু ম্যাচে আমার কাছে মনে হয় পার্সোনালি ইটস টাইম শাবি আলোনসো আসলে নিজে ডিসিশন মেক করে ভিনিসিয়াস জুনিয়রকে সাবস্টিটিউট করিয়ে রড্রিগোকে হচ্ছে গিয়ে লেফট উইং এ স্টার্ট করানো কিলিয়ান এমবাপ্পের সাথে। And আমার কাছে মনে হয় যে রড্রিগোর যেই ফর্ম সেই অনুযায়ী রড্রিগো আসলে ভিনিসিয়াস জুনিয়র থেকে বেশি এফোর্ট দিবে ম্যাচে, যেটা আসলে গুড ফর রিয়াল মাদ্রিদ। আর সাবির সিস্টেমের জন্য তো হচ্ছে রদ্রিগো ভিনিসিয়াস থেকে বেশি ফিট, যেহেতু হচ্ছে ট্র্যাক ব্যাক করে, প্রেস করে, যেটা ভিনিসিয়াস হয়তো রদ্রিগো চেয়ে একটু কম করেন। হ্যাঁ, যেটা তোকে বললাম, কারণ রড্রিগোর আসলে এখন দেয়ালে পিঠ ঠেকা, যেটা বলতে হুম, হয়। ঠিক আছে, রড্রিগো উইল ডু এনিথিং ফর দিস টিম। এন্ড সেটা আসলে হ্যাঁ। গতকালকে যখন রড্রিগো গোল করার পরে সাবি আলোনসোকে গিয়ে হাত করছে, তখন আসলে উনি ম্যাচটা দিয়ে দিছে। এন্ড তারপরে তো হচ্ছে হুম, গিয়ে পোস্ট ম্যাচ যে কনফারেন্স হয় সেখানে উনি বলছে যে উনি রড্রিগো হচ্ছে গিয়ে সাবি আলোনসোকে পুরোপুরি হচ্ছে গিয়ে ট্রাস্ট করেন। সো অফকোর্স রড্রিগো আসলে ভিনিসিয়াস জুনিয়র থেকে বেশি এফোর্ট দিবে রিয়াল মাদ্রিদের জন্য। হুম। হ্যাঁ, যাক, একদিক দিয়ে ওই যে 32 ম্যাচের খরাটা কাটিয়ে উঠতে পারছেন উনি। 32 ম্যাচে তো, তাই না? ইয়েস, 32 ম্যাচ। আই হোপ হ্যাঁ। হচ্ছে গিয়ে আবার জিরো আমরা আবার নতুন করে স্ট্রিক কাউন্ট করা শুরু করবো না। হুম, হুম, হুম। আর এদিকে ভিনিসিয়াসের স্ট্রিক এখন কততে? 15টা ম্যাচ সম্ভবত নাকি? 0-15, ইয়েস 0-15। মানে রিয়াল মাদ্রিদ নাম্বার 7 গত 15 ম্যাচে হচ্ছে গিয়ে কোনো গোল করতে পারেনি। ওয়াও, এটা খুবই হতাশাজনক। অফকোর্স হতাশাজনক। অ্যান্ড তুই তো মেবি বেশ হ্যাপি এনরিক স্টার গতকাল টাইম পাইছে। হ্যাঁ, এবং আমার তো মনে হয় যে এনরিকের ওই 5-10 মিনিটের ইম্প্যাক্ট হয়তো ভিনিসিয়াসের 80 মিনিটের বা 90 মিনিটের চেয়ে বেশি ছিল। এনরিকের আসলে আম, যে ইনস্টিংক্ট বক্সের মধ্যে সেটাকে আসলে শাবি আলোনসো চাইলে সিজনের শুরু থেকে খুবই ভালোভাবে হচ্ছে এক্সপ্লয়েট করতে পারতো রিয়াল মাদ্রিদকে। আসলে এনরিক অনেক কিছু দেওয়ার আছে, বাট আমি এখনো জানি না যে শাবি আলোনসো কেন হচ্ছে কি এনরিককে স্টার্ট করায়নি। বাট আমার কাছে মনে হয় যে রিয়াল মাদ্রিদ এনরিককে নিয়ে যে প্ল্যানটা করছে যে হচ্ছে লোনে পাঠাবে লিওতে, সেটা আসলে এখনো কনসিডার করা উচিত। কারণ আমার কাছে মনে হয় যে এনরিক যদি টিমের সাথে থাকে তাহলে আসলে এনরিকের থেকে উম, ভালোই আউটপুট পাওয়া যাবে। লা লিগার ছোট ছোট যেসব টিমগুলো আছে স্পেশালি ওগুলোর সাথে এনরিক ভালো পারফর্ম করবে যখন আসলে এনরিককে স্টার্ট করানো হবে উইথ
আর্দা গুলার বা হচ্ছে গিয়ে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যদি ব্যাক করে। এনরিকে রাইট উইং এ তো চাইলে খেলাতে পারে, যেহেতু হচ্ছে লেফট ফুটেড একটা প্লেয়ার, এবং রদ্রিগো যদি রাইট উইং এ খেলতে পারে, এনরিকে দিয়ে সেম এক্সপেরিমেন্ট কেন করতেছে না শাবি আলোনসো? হ্যাঁ, মানে এই জিনিসটা তো ধর আমরা বা তোর সাথে যখন আমি কথা বলি, প্রায় হচ্ছে জিনিসগুলো আমরা শেয়ার করি। মানে হচ্ছে গিয়ে রড্রিগো যদি লেফট উইং এ কন্টিনিউয়াসলি খেলে ভিনিসিয়াস জুনিয়রের সাথে, মানে লাইক ফর লাইক সাবস্টিটিউশন আরকি, যেটাকে আমরা বলি, তাহলে তো সেক্ষেত্রে হচ্ছে কম্পিটিশন বাড়ে। কারণ কম্পিটিশন বাড়লে হচ্ছে গিয়ে এমনিই প্লেয়ারদের থেকে ভালো আউটপুট বের হয়। অ্যান্ড এনরিক কিন্তু পালমেরাসে থাকতে রাইট উইং এ বেশ খেলেছে। বেশ কয়েকটা ম্যাচই খেলছে অ্যান্ড খুবই ভালো পারফর্ম করছে। সো ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর সাথে হচ্ছে গিয়ে ওইখানে এনরিককে যদি একসাথে খেলানো হয়, মানে একসাথে বলতে আমি মিন করতেছি যে সাবস্টিটিউট করে করে, তাহলে আসলে ওদের মধ্যে কম্পিটিশন হবে, একটা হেলদি কম্পিটিশন থাকবে। অ্যান্ড রিয়াল মাদ্রিদের জন্য আলটিমেটলি হচ্ছে গিয়ে ভালো আউটপুট বের হবে, কারণ ওই রাইট সাইডটা মোটামুটি ডেড, অনেক বছর ধরে ডেড রিয়াল মাদ্রিদের ওই লাইট ফ্ল্যাঙ্কটা। তো আমার কাছে এখন মনে হয় যে যেহেতু এখন রিয়াল মাদ্রিদের কাছে ওইরকম পরিমাণ অফেন্সিভ ট্যালেন্ট আছে, সেটা কাজে লাগানো উচিত। আর একটা সুবিধা হচ্ছে এনরিক যেহেতু আবার সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে, তাহলে হচ্ছে মানে অনেক সময় চাইলে গঞ্জালো গার্সিয়ার সাথেও সোয়াপ করে দিতে পারে। হ্যাঁ, অবশ্যই সেটাও সম্ভব। এনরিক আমার কাছে মনে হয় যে মানে অ্যাজ এ নাম্বার 9 গনজালো গার্সিয়া থেকেও এনরিকের ইনস্টিংক্ট বেশি বক্সের মধ্যে, যেটা গতকালকে আমরা দেখছি। গতকালকে আসলে খুবই আনফরচুনেট ছিল, বাট এরকম সুযোগ আসলে এনরিকের থেকে গতকালের পারফরমেন্সটা তো দেখছি আমরা, বাট মানে ডিরেক্টলি হচ্ছে এই সিজনে উনি টোটাল কত 20-25 মিনিট সময় পাইছে হয়তো গতকালকে বা তার আগের ম্যাচটা মিলাই। তো ওই হিসাবে আসলে ওনার ইম্প্যাক্টটা বেশ দেখার মতো ছিল, এন্ড ও আসলে রেডি টিমে পারফর্ম করার জন্য, বা যার সময়টা পাচ্ছে না, যেটা খুবই আনফরচুনেট আর কি। আই হোপ পাবে সামনের সময়। আই হোপ নেক্সট লালিগা ম্যাচও হয়তো সময় পাবে, এবং নেক্সট লালিগা ম্যাচে তো রিয়ালের কোনো ফুলব্যাকই নেই, কোনো ফুলব্যাক অ্যাভেলেবেল নাই। তখন রিয়াল আসলে কি করবে? কি কোনো কাস্তিয়ার কোনো প্লেয়ারকে খেলাবে যে অলরেডি ওই পজিশনে খেলে, নাকি আবার কোন একটা প্লেয়ারকে মেক শিফট রাইট ব্যাক আর লেফট ব্যাক হিসেবে খেলানো হবে? এবং যেটা আমি মনে করি যে আসলে কাজ করে না লং রানে। মানে তোর হচ্ছে গিয়ে সাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদে আসে, তখন আসলে উনি এই জিনিসগুলো কনফারেন্সে বারবার বলছিল যে উনি আসলে ইয়ং স্টারদের উপর অনেক বেশি রিলাই করতে চান, ওদেরকে সুযোগ দিতে চান, গেম টাইম দিতে চান। তো এই পসিবিলিটি গুলো কিন্তু আমাদের অ্যাজ এ ফ্যানদেরকে হচ্ছে গিয়ে অনেক বেশি হচ্ছে এক্সপেকটেশন বাড়াইছে, বাট এখন পর্যন্ত সোফার ওইভাবে আসলে উনি ডেলিভার করার নাই। সো আলাবের ব্যাসটা আসলে অনেক বড় একটা সুযোগ যে উনি কি আসলেই হচ্ছে ইয়ংস্টারদেরকে ব্যবহার করতে চান কিনা। গত সিজনে আসলে আসলে আমরা এই কথাগুলো বারবার বলছি, যখন আসলে রিয়াল মাদ্রিদের ফুলব্যাক ছিল না, সেন্টার ব্যাক ছিল না, যে কাস্তিয়া থেকে কেন হচ্ছে গিয়ে গ্যাজেটদেরকে এনে খেলানো হচ্ছে না। বাট গতকাল মানে পরের ম্যাচ সাথে তো হচ্ছে গিয়ে তোর একদম হাত পা বাঁধা। মানে রিয়াল মাদ্রিদের না কোনো ফুলব্যাক আছে, না ভালো একটা স্টার্টিং সেন্টার ব্যাক আছে। সো গত নেক্সট ম্যাচটাই হচ্ছে গিয়ে ভালো সুযোগ যে আসলেই কি সাবি আলোনসো হচ্ছে গিয়ে কাস্তিয়ার খেলোয়াড়দেরকে ইউজ করবেন কিনা, বা ওদেরকে সুযোগ দিবে কিনা, হুয়ান মার্টিনেজকে স্টার্ট করাবে কিনা, বা গেম টাইম পাবে কিনা উনি, এগুলো দেখার বিষয়। লেটস সি নেক্সট ম্যাচে কি হয় আসলে। এবং এরকম একটা গুঞ্জনও শোনা যাচ্ছে যে রিয়াল মাদ্রিদ যদি নেক্সট ম্যাচটা না জিতে লা লিগাতে, তাহলে হচ্ছে শাবি আলোনসো হয়তো স্যাক হইতে পারে। কিন্তু এটা সত্যতা আসলে কতটুকু? আসলে কি এটা হবে আমার কিনা? কাছে মনে হয় যে এগুলো আসলে জাস্ট মানে মিডিয়ার তৈরি করা নিউজ, পুরোপুরি ফ্যাব্রিকেটেড। কারণ আলাভেস ম্যাচের সাথে উম, আলাভেস ম্যাচের রেজাল্ট যেটাই হোক, সেটার সাথে আসলে সাবি আলোনসোকে স্ট্যাক করার কোনো মানেই হয় না। কারণ এটা তো আসলে আমরা সবাই দেখতেছি যে আসলে মানে বলতে গেলে ফার্স্ট টিমের কজন ফুটবলার অ্যাভেলেবেল আছে, 5 থেকে 6 জন বা আরো কম। ডিফেন্সের কথা বলতে গেলে তো কেউই নাই, সত্যি কথা বলতে গেলে। তো ওইরকম একটা ম্যাচের রেজাল্ট যদি যদি মাদ্রিদের বিপক্ষে যায়, আমার কাছে স্টিল মনে হয় না যে সাবি আলোনসো হচ্ছে গিয়ে স্যাক হওয়া ডিজার্ভ করে সিজনের একটা সময়ে। আর হচ্ছে গিয়ে যদি এখন রিয়াল মাদ্রিদ সাবি আলোনসোকে স্যাক করেই ফেলে, তাহলে আসলে কারে আনবে? সেটাও একটা কথা, কারণ মার্কেটে তো আসলে ভালো কোনো ম্যানেজার নাই। অ্যান্ড আলভার আবেলোয়াকে যদি হচ্ছে গিয়ে চায় ইন্টারিম ম্যানেজার বানাইতে, আলটিমেটলি কিন্তু সে একই জিনিসই হবে। নেক্সট কয়েকটা ম্যাচ মাদ্রিদের জন্য অনেক ইম্পর্টেন্ট আসলে। এন্ড গতকালকে তো স্কোয়াডের সম্ভবত ইয়াংস্টার গুলো ছিল কাস্তিয়ার, ওই যে হুয়ান মার্টিনেজ, তারপর হচ্ছে ভালদে পিনিয়াস, এটা তো ছিল হ্যাঁ, গতকালকে এদের। ইয়ংস্টাররা ছিল, বালদে পেনিয়াসও ছিল, বাট গতকালকের ম্যাচে আসলে ধর মানে ম্যানচেস্টার সিটি হচ্ছে গিয়ে অনেক বড় একটা ইউরোপিয়ান অপোনেন্ট।
যাদের সাথে আসলে রিয়াল মাদ্রিদ কন্টিনিউয়াসলি 5টা সিজন ধরে খেলতেছে। সো ওই ম্যাচটার হচ্ছে গিয়ে বিচারে চিন্তা করলে কাস্ত্রিয়ার খেলোয়াড়দেরকে সুযোগ না দেওয়াটাই স্বাভাবিক, কারণ রিয়াল মাদ্রিদ ফুল ইন্টেন্সিটি নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে চেয়েছিল হচ্ছে গেমটা বের করে আনার জন্য, বাট আনফরচুনেটলি ওটা হয় নাই। বাট আলাবাদের সাথে অবশ্যই সুযোগ আছে কাস্ত্রিয়ার খেলোয়াড়দেরকে হচ্ছে গিয়ে স্টার্ট করানোর, ওদেরকে গেম টাইম দেওয়ার। সো আই হোপ মানে রিয়াল মাদ্রিদ এখন যে কারেন্ট সিচুয়েশন, শাবি আলোনসো আসলে এক্সপেরিমেন্ট করাবে কাস্ত্রিয়ার খেলোয়াড়দেরকে। আসলে অ্যাজ এ ফ্যান এটা হচ্ছে কি ওনার থেকে আমাদের এক্সপেকটেশন আর কি। লেটস সি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের পডকাস্টের ইতি টানা যাক। ওকে, ঠিক আছে, গুড বাই গাইস। ফাইন দেন, হালা মাদ্রিদ। আলা মাদ্রিদ।